না, তিনি এখনো দলে ফেরেননি, কিন্তু তা সত্ত্বেও তাকে নিয়ে রীতিমতো টানাপোড়েন শুরু হয়ে গেছে। 21শে জুলাইয়ের মঞ্চে নাকি শোভন চট্টোপাধ্যায়কে দেখা যাবে। এখনও এর কোনো কনফার্মেশন নেই, কিন্তু জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য সহ সভাপতি, তিনি বলছেন যে শোভনবাবুর ইচ্ছে হতেই পারে, কিন্তু দলের ইচ্ছে কি না সেটা জানা নেই এবং তাকে আবেদন করতে হবে। মুখ্যমন্ত্রী ভাইফোঁটায় গেছিলেন, সেই প্রসঙ্গ যখন উঠছেন, জয়প্রকাশবাবু বলছেন যে মুখ্যমন্ত্রী ভাইফোঁটায় যাওয়ার সামাজিক বিষয়, দলে যোগের বিষয় এরকম নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা একেবারে নাম না করে চূড়ান্ত কটাক্ষ করেছেন। কল্যাণদা বলছেন যে বিজেপি নেতারা যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন তখন আবেদন করেছিলেন বলে তো শুনিনি। পাশাপাশি বলছেন যারা নতুন এসেছে তারা যখন জ্ঞান দেয় কানে লাগে। আমি আগে প্রতিবেদনটা দেখাবো, তারপর আলোচনা আসবো। শোভনবাবু আজকে তার বিজেপির থেকে তার যোগাযোগ ক্ষীণ হয়ে গিয়ে হয়তো তিনি চাইতেই পারেন যে আবার তৃণমূলে ফেরত আসি, কিন্তু সেখানে পার্টির ইচ্ছে হতে হবে, তাকে তো আবেদন করতে হবে, আবেদন করে তাকে ইচ্ছা প্রকাশ করতে হবে। এর আগেও তো বিজেপি থেকে এসে নেতারা সব জয়েন করেছিল, তাদের তো অ্যাপ্লিকেশন করতে হয়েছে বলে আমি তো শুনিনি কখনো। আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল করি, তো মমতাদির সঙ্গেও দীর্ঘকাল রয়েছি, একটু কানে বোধহয় দুমদাম করে আমাদের লাগে যারা নতুন এসছে তারা যখন কিছু বলে জানবে। শোভন চট্টোপাধ্যায় কি তৃণমূলে ফিরতে চলেছেন? এই প্রশ্নে যখন বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে, তখন এরই মধ্যে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের মতানৈক্য। দলের একটা সাধারণ একটা ব্যবস্থা আছে, যদি কেউ আসতে চায় তাকে আবেদন করতে হয়, সেই আবেদনের উপর সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেন। আমাদের এখানে সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে তো কারোর সন্দেহ নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমি একটু মনে করিয়ে দিই, মমতাদির এক পাশে আছেন সুব্রত বক্সী, আর এক পাশে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদি চাইলে তো নিশ্চয়ই আসতে পারবেন, কিন্তু তারও সেই ইচ্ছেটা হয়েছে এরকম আমরা পাইনি, যদি হয় সামনে আসবে। শোভনের ঢোকার যদি ঢোকে বা যদি কোনো প্রয়াস চলে, তার আগেই কয়েকজন মিলে বোধহয় আন্দোলনে নেমে গেছে, যে শোভনকে যাতে না ঢোকে তার একটা ব্যবস্থা করছে আমার যেন মনে হচ্ছে। 21শে ইলেকশন আগে কেউ দিদিকে অসম্ভব গালাগাল দিল, কেউ বিজেপির প্রার্থী হলো, হেরে গেল, তারাও তো এসেছিল, তাদেরকে দরখাস্ত দিয়েছে বলে আমি শুনিনি। আমি কে জয়েন করবে কে জয়েন করবে না সেটা দিদি বলবে। শোভন তো দিদির সঙ্গে দীর্ঘকাল ধরে রয়েছে, একটা জিনিস জানি যে দিদি শোভনকে ভালোবাসে। তৃণমূল কংগ্রেস দলে যাবে তার আবার আবেদন। জয়প্রকাশ মজুমদারকে আমরা সাসপেন্ড করেছিলাম দল বিরোধী কাজের জন্য, সাসপেন্ডেড লিডার হঠাৎ করে দেখলাম তৃণমূল কংগ্রেসের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। তো কল্যাণ ব্যানার্জির সাথে আমার অন্য দল করতে পারি, কল্যাণ ব্যানার্জি তো খুব সঙ্গত প্রশ্ন করেছে। শোভনদার বিষয়টার মধ্যে আমার মনে হয় গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের বিষয়, ফলে আমিও তার মধ্যে ঢুকতে চাই না। এর মধ্যে খুব তৃতীয় ব্যক্তির কোনো জায়গা আছে বলেও আমার মনে হয় না। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওর সুসম্পর্ক, আমাদের কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের এই বিষয়ে মতামত দেওয়ার কোনো অর্থই হয় না। এখন প্রশ্ন একটাই, 21শে জুলাইয়ের মঞ্চেই কি দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রিজু, এখনো শোভনদা দলে আসেননি, তার মধ্যেই দলের এতগুলো মতামত। না, আমরা শোভনদাকে নিয়ে আলোচনা করছি আর সেটা নিয়ে আমি উত্তরটা দেবই অবশ্যই, কিন্তু শোভন দাসকে নিয়ে আলোচনা করার সাথে সাথে আরেকটা আলোচনা করা জরুরি, যে এই 21শে জুলাইয়ের মঞ্চে বিজেপির 6 থেকে 7 জন বিধায়ক, 2 থেকে 3 জন সাংসদ জয়েন করতে চাইছে। আমি সেটাকে কেন এই প্রসঙ্গে আনলাম, আমি কেন সেই খুব ইন্টারেস্টিং সংখ্যাগুলো আরেকবার বলো, কজন সাংসদ? 6 থেকে 7 জন বিধায়ক, 2 থেকে 3 জন সাংসদ। ঠিক আছে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আর বিমলদা আপনি যদি বলতেন যে নিও না যেন ওরা যেতে এবার আমি কেন দরজা খুললে নাকি দল উঠে যাবে? দরজা তো বহু খোলা হলো, দলটা এখনো রয়েছে। ডিসেম্বর থেকে আরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কজন যাবে আমি জানি, ওসব বলে লাভ নেই। আমি কেন ওই কথাটা সমন্দার সূত্রে বলা, 21শে জুলাইয়ের মঞ্চে কে আসবে না আসবে, কে দলে জয়েন করবে না করবে, সেই ডিসিশন একমাত্র দলনেত্রী মমতা ব্যানার্জি। বাকি কে ক্যামেরায় কি মন্তব্য করলো, ইট ডাজ নট ম্যাটার, দ্য ডিসিশন লাইজ উইথ মমতা ব্যানার্জি। উনি যদি মনে করেন যে কানন্দা মমতা বহুদিনের সঙ্গী, মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন,
তাকে ভাইফোঁটা দিতেন যদি মনে করেন কানন্দে 21শে জুলাই আসবে, নেত্রী যদি মনে করেন তাকে দিতেন শুধু না, তিনি বিজেপিতে যাওয়ার পরেও একাধিকবার ভাইফোঁটা দিয়েছেন। হ্যাঁ, তো এবার বিজেপিতে মতিভ্রম হয়েছিল, বিজেপিতে গেছে, স্যারেরও মতিভ্রম হয়েছে, এখন বিজেপিতে গেছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি অন্তত চোর হই, ব্যাপার না, এরা চোরের হয়ে এখন ওকালতি করছে। আমি এখানে বলে আছি ঠিক আছে হয়েছে। আমার মনে হয় রিজু যাই বলুক না কেন, এটা একটা ফিউটাইল আলোচনা। মানে একটা দল থেকে আর একটা দলে যেতে গেলে কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তা জয়প্রকাশ মজুমদারের থেকে ভালো রিজু দত্ত কেন ভগবানও জানে না। কিভাবে একটা দল বদল করে অন্য দলে ঢুকতে হয়। আমি বলছি ভারতের ইলেকশন কমিশনের রেজিস্টার্ড 4,500 রাজনৈতিক দল রয়েছে। এই যে উনি বলছেন না ফর্ম ফিল আপ করতে হবে, আমার ধারণা জয়প্রকাশ মজুমদারের বাড়িতে খুঁজলে এই 4,500 দলেই ঢোকার ফর্মের বান্ডিল পাওয়া যাবে। সুতরাং উনি যখন একটা প্রক্রিয়া বলেছেন নিশ্চয়ই তার পেছনে কিছু যুক্তি আছে। কিন্তু আমি একটা কথা বলছি, এখানে বাংলার মানুষের জন্য এটা কত বড় দুর্ভাগ্য, আমি যাকেই ভোট দিই না কেন আমার ভোটটা দিয়ে দেওয়ার পরে 5 বছর সে কোথায় থাকবে না থাকবে, আমার ভোটটা কোন দলে থাকবে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ঠিকই, কিন্তু শোভন চট্টোপাধ্যায় এই মুহূর্তে নির্বাচিত জয়প্রকাশ মজুমদার বা কল্যাণ ব্যানার্জি যে বক্তব্য আমি শুনলাম এর কিন্তু গভীর পলিটিক্যাল তাৎপর্য আছে বলে আমি মনে করি। প্রথমত এই দ্বন্দ্বটা আমার কাছে খুব স্পষ্ট যে সেটা হলো আদি তৃণমূল কংগ্রেস এবং যে যুব তৃণমূল কংগ্রেসের যে লড়াই, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ধরনের বক্তব্য আছে যে ভাই কাদেরকে নিয়ে মন্ত্রিসভায় রাখতে হবে, কাদেরকে কত অল্প বয়সীদেরকে নিয়ে প্রার্থী তালিকা করতে হবে, কারা প্রার্থী হবেন, সংগঠনে কারা থাকবেন। এবং আপনার মনে থাকতে পারে 2016 সালের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এটা জনশ্রুতি অবশ্যই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে চাইনি তার মধ্যে অবশ্যই কানুন ছিল এবং ফিরহাদ হাকিমরা ছিলেন। এবং মানে পরবর্তী পর্যায়ে আমার মনে হয় যে মানে এই প্রশ্নটা আসবেই যে শোভন চ্যাটার্জিকে যতই মমতা বন্দ্যোপাধ্যায় চান শেষ পর্যন্ত কতটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন, মানে তারই রিফ্লেকশন জয়প্রকাশ মজুমদারের বক্তব্যের মধ্য দিয়ে প্রতিফলিত হলো কিনা, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ ব্যানার্জি রিপ্রেজেন্ট করলেন কিনা, এটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ বিশ্বনাথ দা বলছেন যে এই জয়প্রকাশ বাবুর, জয়প্রকাশ দার যে আপত্তি সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনিচ্ছার প্রতিফলন কিনা, এবং উল্টো দিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ বাবুর এই আবেদনের তত্ত্বকে খারিজ করা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেয়ার ইচ্ছের পুনরুচ্চারণ কিনা। বিশ্লেষণ থাকতে পারে, একটা নিজের পার্সপেক্টিভ থাকতেই পারে, সেটা নিয়ে আমার বলার কিছু। আমি এইটুকু বলবো না, নয়তো যিনি আসেননি তাকে নিয়ে দুটো শিবিরে ভাগ হয়ে যাওয়াটা তো একটাই কথা বলবো, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদক ক্লিয়ার করে দিয়েছেন যে এই দলে এখন একটাই জিনিস ম্যাটার করে, দ্যাট ইজ পারফরম্যান্স, পারফরম্যান্স এন্ড পারফরম্যান্স। তো সেই জায়গায় ইফ ইউ আর আ পারফর্মিং পারসন ইউ আর fit in Trinamool Congress, if you are a ইদানিং কালে তো শোভন চট্টোপাধ্যায় কোনো পদে নেই, যার ফলে রিসেন্ট পারফরম্যান্সের কারণে নেই। তাহলে তার বায়োডাটা তো খারাপ নয় না, তিনি একদম শুরুর থেকে কর্পোরেশনে, আমি বলছি যে সেই বেশ সেই পারফরম্যান্সের কথা আছে, আমি আসবো। হ্যাঁ, মানুষের কাছে পাড়ায় আমার পরের ইস্যুতে যেতেই হবে। হ্যাঁ, একটু আগে বিশ্বনাথ গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজছিল, কিচ্ছু খোঁজার দরকার নেই, ওর একটা লাইন দিয়ে ব্যাখ্যা করব, ক্ষমতা ছাড়া তৃণমূল বাঁচবে না, তৃণমূলের সবকিছু ক্ষমতা কেন্দ্রে, ক্ষমতা ছাড়া রাজ্য বিজেপি বাঁচবে। আমি আবার বলছি, আমি এইটা মানতে অসুবিধা নেই যে শোভন চট্টোপাধ্যায় সত্যি সত্যি তৃণমূলের বিচারে পারফরমেন্স তো অসাধারণ না হলে ওই রকম একটার পর একটা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব তিনি পদত্যাগ করার আগে অবধি নিশ্চয়ই সেই পদে থাকতেন না। সুতরাং এখানে আমি রিজুর সঙ্গে এগ্রি করছি। পাশাপাশি বিমল দা বলছেন যে ক্ষমতা ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচবে কিনা, বিজেপি কি বাঁচবে, বিরোধীরা কি বাঁচবে, ক্ষমতা ছাড়া কেউ বাঁচে? এই প্রশ্ন এই জন্য উঠছে যে কেন বিজেপি হারছে, তার একটার পর একটা থিওরি সামনে আসছে, এবং অন্তর্ঘাত কিংবা পারফরমেন্স ইস্যু এইটা বললে তো ঠিক আছে, সমালোচনা, স্বাস্থ্যকর সমালোচনা, কিন্তু একের পর এক নেতা যখন বলেন যে ঘুষ খেয়ে হারানো হয়েছে, ঘুষ খেয়ে দলের নেতারা হারিয়ে দিয়েছেন অথবা প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়েছেন সেই জন্য দল হেরেছে, আমি বলছি অভিযোগ মারাত্মক। আগামীকাল বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, তার আগে বিশেষ করে প্রকাশ্যে নেতারা যখন যা বলছেন তাহলে মারাত্মক তো বটেই। কতটা মারাত্মক পরের প্রতিবেদন দেখাবে আপনাদের। সর্বস্তরে আমাদের একটা অহংকার, সেই অহংকারের সাথে আমি মনে করি যে কার্যকর্তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয়নি।
তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ খাইয়েছে, সেটার উপর একটা নজর রাখা উচিত ছিল। প্রার্থীরা করেছেন, আমাকে যে প্রার্থী ৩-৪ জন প্রার্থী বলেছেন আমাদের এখানে প্রচার করার জন্য বা আসার জন্য, আমি সেখানে গেছি, সময় দিয়েছি। কোনো পার্টির কোনো কেন্দ্র, রাজ্য, জেলা বলেনি। আমি যে মণ্ডলে থাকি এই মণ্ডলের কার্যকর্তারা স্বাভাবিকভাবেই বলেছেন। এই নতুন যারা আজকে নেতৃত্বে আছে তারা আসার পরে আমাদের যখন সরিয়ে দেওয়া হলো পদ থেকে, আমাদের যে দীর্ঘ পথ চলার যে অভিজ্ঞতা সেইটাকে যে কাজে লাগাবে না, এটা আমরা মানতে পারি না। লোকসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও স্কোর 0। পরপর ভোটে হারের ধাক্কা সামলাতে বুধবার মেগা বৈঠকে বসছে রাজ্য বিজেপি, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারও। কিন্তু তার ঠিক আগেই দলের অন্দরের ক্ষোভ বাইরে চলে আসছে। বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন বিজেপি নেতারাই। মোদিজি যে সমস্ত কাজ করেছে সেই কাজগুলিকে আমরা ঠিকমতো পৌঁছে দিতে পারিনি, একথা তো সত্য। ঘরে ঘরে আমরা সেই মোদিজির সাফল্যকে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি, এতে কোনো দ্বিমত নেই। তার সাথে সাথে তৃণমূলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো আমরা মূলত চোরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি। কিন্তু ওই ব্যর্থতাগুলো ভেঙে ভেঙে যদি জনসমক্ষে আমরা নিয়ে যেতে পারতাম, তাহলে আমার মনে হয় আর একটু বেশি লাভ হতো। 21 বিধানসভা ভোটে বিজেপির হার নিয়ে কামিনী কাঞ্চনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। 24 লোকসভা ভোটের ফল নিয়েও কার্যত একই সুর তাঁর গলায়। প্রার্থী চয়ন বহু ক্ষেত্রে ভুল হয়েছে। তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ খাইয়েছে, সেটার উপর একটা নজর রাখা উচিত ছিল। কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ, উনি বলেছেন বিজেপির লোকেরা ধরে নিয়েছে যে ওখানে তো বিজেপি জিতবে না, খামোকা খেটে কি হবে, বরঞ্চ পয়সাটা বাড়ি নিয়ে যাই। কামিনী এবং কাঞ্চন দু ধরনেরই ঘুষ খেয়েছিল। সেই পরম্পরাটা এখন চলছে, সেটাকে পুরোপুরি ধৌতি করা মানে ক্লেন্সিং করা সম্ভব হয়নি। একাধিক প্রাক্তন রাজ্য সভাপতি থেকে বিজেপি বিধায়ক, ক্ষোভ থামছে না। নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া চলাকালীন, কাউন্টিং চলাকালীন আমাদের দায়িত্ব দেওয়া হয়নি। শুধু আমি নয়, আমাদের 3 জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়নি। আরও আছে, কার কাছ থেকে কোথায় কে টাকা খেয়েছে। আবার এই 24 লোকসভা নির্বাচনে টাকা খেয়ে, আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড় বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে, আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এটা করছে অযোগ্যতার জন্যে। এরা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, এরা মানে কে কার বিচার করবে। ফলে বিজেপি এখন একটা ভঙ্গুর, ওদের নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, নেতৃত্বের গ্রহণযোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই। বিজেপির নেতৃত্বের উপাদান হচ্ছে চচ্চড়ি রাঁধার মতো। চচ্চড়ির উপাদান দিয়ে কখনো বিরিয়ানি রাঁধা যায় না। এই গোষ্ঠী বলবে ওরা ডুবিয়েছে, ওই গোষ্ঠী বলবে এরা ডুবিয়েছে। ফলে এই ধরনের বৈঠকগুলো লোক হাসার। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে বুধবার বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। 2026 বিধানসভা নির্বাচনের আগে কি তৃণমূলের মোকাবিলায় প্রস্তুত হতে পারবে তারা? দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। বিমলদা, অহংকার বা অপদার্থতা নিয়ে একেবারে আমি এটা স্বাস্থ্যকর সমালোচনার দিকে রাখতে পারি, কিন্তু ঘুষ খেয়ে তথাগত রায় বলছেন অন্য দলের হয়ে কাজ করা। গোঘাটের নির্বাচিত বিধায়ক বিশ্বনাথবাবু তিনি বলছেন আমাদের লোকগুলো কারচুপির সময় কি করছিল, পরিষ্কার কথা দলের লোকগুলো টাকা পয়সা খেয়ে এসব করেছে। আমি বলছি যে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ না। তথাগতদা প্রায়ই এখন বলছেন যে উনি বিজেপির প্রাইমারি মেম্বারশিপও আর রাখেননি, ছেড়ে দিয়েছেন। ন্যাচারালি তার কথাটা আমি আলাদা হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তথাগত খুব শ্রদ্ধা করি। কিন্তু সেদিন অমিত শাহের মঞ্চে ছিলেন এবং পরের পর গুরুত্বপূর্ণ উনি নিজেই চাইলে যে কোনো একজন দেখতে
দেখে নিতেই পারে। উনি বলেছেন বিজেপির প্রাইমারি মেম্বারশিপও রাখেননি। আমি একটা অন্য কথা বলছি, সেটা হচ্ছে যে যারা নির্বাচিত প্রতিনিধি তারা যখন অভিযোগ করছেন, আমার মনে হয় সেগুলো দলের মধ্যে প্রমাণ সমেত বললে অনেক ভালো হতো। সমস্যা হয় এগুলো যখন বাইরে বলা হয়, তখন তো যারা দলের মধ্যে আছে তারা তো জানতে চাইবে কে কে ঘুষ নিয়েছে, আপনার কাছে কি কি খবর আছে। আমি আশা করবো ভবিষ্যতে সেগুলো পাওয়া যাবে। আমি একটা কথা বলি, অন্তত সমালোচনা হচ্ছে ঠিক আছে, কিন্তু অনেক দলে তো দেখতে পাচ্ছি যারা পারস্পরিক ঘুষের জন্য খুনোখুনি হচ্ছে, আমরা তো সেই কাজটা করিনি, সমালোচনা হচ্ছে। আরে গণতান্ত্রিক দলের সমালোচনা হতেই পারে, এই ধরনের সমালোচনা নিশ্চয় ঠিক নয় বলছে দলের মধ্যে হতো, হলেই ভালো হতো, কিন্তু তৃণমূলের মতো পরস্পরের গলা কেটে দিচ্ছে না। খুব তফাৎ দেখতে পাচ্ছেন বিমলদা, আমি দেখতে পাচ্ছি না। তার কারণ মদন মিত্র বলে, তৃণমূল বলে বা রিজুরা বলে যে কেন ওখানে বলেছেন, কেন ঘন্টাখানেকে বলেছেন, কেন দলের মধ্যে বিমলদা তথাগত রায় কেন বাইরে বলেছেন বা নির্বাচিত বিধায়ক কেন বলছেন, আচ্ছা অন্য ঠিক আছে, বিশ্বনাথ কারক কেন বাইরে বলেছেন, বিমলদা বলছেন যত গণতান্ত্রিক এবং সংবিধান স্বীকৃত ঝামেলা হিসেবে দেখান, আমি খালি মনে করাই তথাগত রায় যে বলেছিলেন কামিনী কাঞ্চন, মহিলাদেরকে সামগ্রী হিসেবে ব্যবহার করে টিকিট বিতরণ, এইটা গণতান্ত্রিকও নয়, সংবিধান সম্মতও নয়। বলেছিলেন এবং বলেছেন, আজকেও বলেছেন। দ্বিতীয় কথা, আমি বলছি কদিন আগে দেখলাম সুকান্ত মজুমদার বলছেন গ্রেপ্তারির অপেক্ষায় বসে থাকলে রাজনীতি করা যাবে না। আমরা 2014 সালে ফিরে যাই, এটা আমরা কেউ অস্বীকার করব না। 2014 থেকে বামপন্থীদেরকে পেছনে ঠেলে দিয়ে বিজেপির প্রধান বিরোধী হিসেবে উঠে আসার পেছনে সবচেয়ে বড় যে সোশ্যাল ক্যাম্পেইন ওরা করেছিল তা হচ্ছে এই যে সিপিএম এর হাতে এখন আর ক্ষমতা নেই, ইডি সিবিআই আছে, আমাদের হাতে মোদিজি দেশের প্রধানমন্ত্রী, আমরা পারবো না। বিষয়টা আমি আসবো সবার কাছে, কিন্তু আমি বলছি দুদিক থেকে আক্রমণ হচ্ছে। এক হচ্ছে যে অর্জুন সিংরা বলছেন যে একেবারে স্পেসিফিক্যালি যে কেন্দ্রীয় বাহিনী টাকা খেয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার লালবাজারে গিয়ে মিটিং করে টাকা খেয়েছে, অর্থাৎ একদিকে কেন্দ্রীয় বাহিনী ঘুষ খেয়েছে আর আরেক দল নেতা বলছেন যে দলের নেতারা ঘুষ খেয়েছেন প্রতিপক্ষের কাছে। সুমনদা, আপনার মনে থাকতে পারে প্রথম দিনই একদম প্রথম ফেজেই আমি বলেছিলাম যে বিজেপির বহু নেতা কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে টাকার বিনিময়ে, এবং পেশাদারি সংস্থা তৃণমূল যাদেরকে ব্যবহার করছে তারা কিন্তু বহু জায়গায় বিজেপির নেতাদেরকে ম্যানেজ করছে, এটা আমি বলেছিলাম। এক, দুই হলো দিল্লির থেকে যে টাকা আসছে সেই টাকার ভাটবাটোয়া নিয়ে ভয়ঙ্কর ধরনের দুর্নীতির অভিযোগ উঠছিল, কৃষ্ণনগরের প্রার্থী নিজে বলেছেন। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিজেপির পুরনো যারা নেতৃত্ব তাদেরকে কার্যত বাদ দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি বিজেপি দলের এখন কোথায় আছে, বিজেপি বিরোধী দলে আছে। বিরোধী দল থাকাকালীন বিজেপির বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ উঠছে, এবং যেখানে এখানে পঞ্চায়েতও আছে সেখানেও অভিযোগগুলো উঠতে শুরু করেছে। এই দল শাসক হলে কোথায় যাবে? আমি দুটো পয়েন্ট আমি বলতে চাই। একটা হলো বিজেপির পরম্পরার দিকে তাকান। নরেন্দ্র মোদী আসলেন, তিনি এলকে আদবানিদেরকে পাঠিয়ে দিলেন, রাজনীতির থেকেই সরিয়ে দিলেন, দিয়ে মার্গদর্শন পাঠিয়ে দিলেন। দিলীপ ঘোষ যখন আসলেন তিনি সায়ন্তনদেরকে নিয়ে শুরু করলেন, রিতেশদেরকে বাদ, রিতেশদের মতো একটা বড় ব্যাগ তৈরি হয়েছিল। আবার যখন এই সুকান্ত আসলেন তখন আবার সায়ন্তনকে বাদ। এই যে পরম্পরা বাইরে আমি বিমলদার নীতি পরিবর্তন না করা, কিন্তু আমি বলছি যে সৌময়দা 2026-এ এই রাজ্যের বিধানসভা ভোট, আমি বলছি এক্ষুনি রিজু বলবে যে বিরোধীদের এখনই এই অবস্থা, তো তৃণমূল বনাম তৃণমূলের মতো অবস্থা। একেবারেই তাই, রিজু বিরোধীদের কী কী করতে হবে সেটাও বলে দেবে। বিশেষ করে বিজেপি আর তৃণমূলের তো একে অপরকে বলার খুব একটা কিছু নেই। আমি একটা ছোট্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে আমি যেমন নিম্ন মেধার, কিন্তু তা বলে কি আমি উচ্চ মেধার সন্ধান করব না? অর্থাৎ মার্কস যেভাবে পুঁজির কথা, রাজনীতির কথা অ্যালগরিদমিক উপায়ে ম্যাথামেটিক্যালি বলে গেছেন, হয়তো শতরূপ অতটা ভালো পারে না। এবং বামফ্রন্ট আমলের সময় আমরা যে মধ্যমেধার 400 যেটা বলি, সেই জায়গায় কিন্তু একেবারে পরিষ্কার আজকে পশ্চিমবঙ্গে 2011-র পর থেকে তৃণমূল বিজেপির রাজনীতিতে নিম্ন মেধার চাষ হচ্ছে। কেন? তার একটা কারণ হচ্ছে রাজনীতির মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই। সৈফুদ্দিন চৌধুরী, সোমনাথ চ্যাটার্জি এরাও তো দল ছেড়েছিলেন। আলোচনা হয়েছিল কিভাবে? নীতি নিয়ে, আদর্শ নিয়ে। বিজেপি তৃণমূলের আলোচনা আপনি বারবার দেখুন, সিপিএম থেকেও একটা দল বিজেপি তৃণমূলে গেছে, আমি বলছি না যায়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে এনাদের যে রাজনৈতিক আলোচনা, সেখানে শোভনবাবু দলে আসবেন কি যাবেন, তার মধ্যে একটা রাজনৈতিক আলোচনা দেখান। সেখানে কিন্তু যুক্তিগুলো কিভাবে আসছে, বিজেপির কেউ বলছেন আচ্ছা আমাদের মোদি খুব ভালো, কিন্তু দেখো আমাদের এখানকার লোকগুলো খারাপ। রিজু যুক্তি দিতে গিয়ে বলছে মমতা ব্যানার্জি ঠিক করবেন 21শে জুলাইয়ের মঞ্চে কে কে আসবেন। দিনে 86,400 সেকেন্ড, ও কতজন তৃণমূলে আসবে না আসবে মমতা ব্যানার্জি প্রতি সেকেন্ডে ঠিক করলেও তো পারবেন না, যত লোক তৃণমূলে আসছে। ফলে
পলিটিক্যাল স্ট্রাকচার নেই। তৃণমূল এবং বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতি, আমি কেন্দ্রীয় বলছি না, বিজেপির ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতি এতটাই নিম্নমেধার যে তা সিপিএম এর মধ্যমেধাকে বলে বলে 22টা গোল দেবে। আচ্ছা, আমরা দুজনের কাছেই যাবো, তার আগে একবার পঙ্কজদার কাছে যাবো। পঙ্কজদা, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চের ওপর দাঁড়িয়ে বলছেন কোনো ভয় পাবেন না, তৃণমূলের গুন্ডারা কিচ্ছু করতে পারবে না, কেন্দ্রীয় বাহিনী আসবে। তারপর কেন্দ্রীয় বাহিনী যখন আসছে তখন এই অনুষ্ঠানে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে দারুণ ভোট হয়েছে। আজকে বিমলদারা বলছেন যে গণতন্ত্র নেই, ভোট হয়নি। আচ্ছা, এই অবধিও মানতে পারলাম। অর্জুন সিং বলছেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার লালবাজারে বসে মিটিং করে টাকা খেয়েছে। অর্জুন সিং এর নামে কটা ডিফেমেশন স্যুট হয়েছে আমি আপনাকে বলছি। এখানে আরিজ আফতাব বলে যে ভদ্রলোক আছেন, সিইও, তিনি বসে বসে ওখানে কি খেলা খেলছেন সেটা কি আপনার অবিশ্বাস জানেন? সব থেকে বড় দেখুন, আমি আপনাকে বলছি, এই মোদি কোথায় সর্বনাশ করেছে দেখুন। আমাদের না কতগুলো সিস্টেম ছিল, কতগুলো প্রথা ছিল, কতগুলো ইনস্টিটিউশন ছিল, সেগুলোকে নষ্ট করতে নেই। কিন্তু মধ্যমেধার চাষের ফলে কী করে ক্ষতি হয়েছে দেখুন। আমাদের যেমন সিবিআই ডাইরেক্টর কে হবে সেটা ঠিক করবেন কে? প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট অ্যান্ড লিডার অফ দি অপোজিশন। সেম ওয়াজ দ্য প্রসিডিউর ইন রেসপেক্ট অফ দ্য আপনার ইলেকশন কমিশনার্স। ইলেকশন কমিশনারের ক্ষেত্রে যেটা ছিল ঠিক ছিল। এখন দেখুন রাজীব কুমারের পর যে দুজনকে এনেছে, দে আর পাপেটস, দে আর পাপেটস। এই 3 পাপেট আপনার যা হচ্ছে, যা এখান থেকে খবর যাচ্ছে, দে ডু নট বদার, তাদের কোনো বদারেশন নেই। আমি আপনাকে বলছি সেন্ট্রাল ফোর্স এখানে কিন্তু আপনার কিচ্ছু করেনি, তারা দেখেনি, দে ডিড নট ডিসচার্জ দেয়ার ডিউটি প্রপারলি। এবং এখানে ইলেকশন বহু জায়গায় ফার্স হয়েছে, প্রহসন হয়েছে, সেই প্রহসনের দায় কিন্তু শাসক দল তো এই ফার্স করবে, তারা তো মেইন কুশীলব। কিন্তু বিরোধী দল বিজেপি আমি একটু শুভময় দাকে দিয়ে শুরু করি। শুভময় দা বললো আমাদের তৃণমূল জামানায় নিম্ন মেধার চাষ হচ্ছে আর সিপিএম জামানায় মধ্য মেধার চাষ হতো। বলছি সিপিএম জামানায় তো শুভময় দা নিশ্চয়ই জানবেন যে বড় বড় শীর্ষ নেতৃত্বরা মিছিল মিটিং করে আন্দোলন করেছিলেন, ইংলিশ ঢুকতে দেবো না, কম্পিউটার ঢুকতে দেবো না। তাহলে এখন কি মেধা হতো, কি মেধা তৈরি হতো? আপনার কাছে যদি এখন স্টুডেন্ট আসতো যারা ইংলিশও জানে না আর কম্পিউটারও জানে না, কি মেধা হতো? ফার্স্ট, সেকেন্ড, তৃণমূল আর বিজেপির মধ্যে নাকি চোর চোরের আলোচনা হয়, বখরার আলোচনা হয়। আপনার নিশ্চয়ই মনে আছে বুদ্ধবাবুও বলেছিল আমি চোরেদের মন্ত্রী বলেছিল, সেই জন্যই জিরো। আচ্ছা, এবার আসি বিজেপি, তারা মিথ্যা কথা লিখেছে, হয়ে গেছে তো। এবার আসি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিমল বাবু তো আমাদের নামে অনেক কথাই বলেন, আসলে এদের গোয়াল ঘরে প্রচুর গোতাগুতি এখন। সুমনদা, জুতোর বিজ্ঞাপন আমরা দেখেছিলাম, সেই জন্য তোমরা একটু হালকা করে দিতে চাইছো। 21 জুলাই দরজাটা খুলবে না, জানলা খুলবে। বুঝে গেছে এদের খেলা। শুভেন্দু অধিকারীর এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। ও মনে আছে সুমনদা, তোমার মনে আছে ও বিজেপি জয়েন করার আগে তাম্রলিপ্ত কংগ্রেস করেছিল, যদি ইডি সিবিআই কেস না থাকতো বিজেপি ছেড়ে দিত। ওর এখন এমন অবস্থা কেন্দ্রীয় বিজেপির কাছে। আমি আপনাকে বলি, এই যে ঘুষের কথা শুরু করেছিল কে মনে পড়ে? সেই বিখ্যাত ডায়মন্ড হারবারের ববি। ঘুষ নিয়ে আমাকে হারানো হয়েছে, কি হলো? সাসপেন্ড করে দিল। রাজর্ষি লাহিড়ী বিজেপির মুখপাত্র শুভেন্দুকে চ্যালেঞ্জ করেছিল কৃষ্ণনগরের এই ঘুষ খাওয়া নিয়ে, ওকে মুখপাত্র পদ থেকে বসিয়ে দিয়েছে আনঅফিসিয়ালি। আনঅফিসিয়ালি আমি বলছি, শুনুন, সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার আসতে আসার ইচ্ছা তো সবার থাকতেই পারে, সৃজনেরও থাকতে পারে। তুমি ফোন করে একবার সৃজনের নেই, আচ্ছা, সুকান্ত মজুমদার নিজের স্পিচে কি বললো? যে বক্তব্যটা রাখলো যে সিবিআই দিয়ে হবে না, অ্যারেস্ট করে হবে না, সরকার ভেঙে দেবো, 356 দিয়ে হবে না। উনি কি নিজের দলকে বার্তা দিলেন না শুভেন্দুকে বার্তা দিলেন? আসল কথা হচ্ছে শুভেন্দু ভার্সেস দিলীপ ভার্সেস সুকান্ত, আদি ভার্সেস নব্য, দিলীপকে আন্দামান থেকে গ্যারেজ করে এখন বাড়িতে গ্যারেজ করে দেয়া। রিজু ভার্সেস বিমলদা কিনা দেখেন। না, আমি একটা পরিষ্কার কথা বলি, মেধার ক্যাটেগরাইজেশনে আমি যাব না। কে কোন ক্যাটেগরির মেধা সে আলোচনা করলে অন্য আলোচনা করতে হয়। এখানে পরিষ্কার কতগুলো কথা আমি বলি। এটা ঠিকই বিরোধী দল হিসেবে আমাদের আরও অ্যাক্টিভ হওয়ার জায়গা রয়েছে, কিন্তু তৃণমূল আমাদের সমালোচনা করছে। আমি তৃণমূলের সমালোচনাটা নিতে রাজি নই, কারণ একটা মার্ডারাস পার্টি অপরকে মারে, নিজেদেরও খুনোখুনি করে, তাই আমরা খুনোখুনি করার জন্য গোলমাল করছি না। দ্বিতীয় কথা, আমি আবার বলি, এই অভিযোগগুলো একটা অভিযোগ, প্রত্যেকটি অভিযোগ প্রমাণ সাপেক্ষ।
আচ্ছা 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 কি আশ্চর্য, প্রত্যেকের অভিযোগগুলো তো প্রমাণ সাপেক্ষ। আমি বলছি যারা অভিযোগ করছে তাদের প্রমাণ দিতে হবে। ঠিকই বিমলদা, কিন্তু রিজু বলছে না তো, আপনার দলের তাবর নেতারা বলছে। রিজু আমি অন্তত শুনতে রাজি নই, এবারেই বলতে রাজি হচ্ছি। সিপিএম এর পবিত্র কর্তব্য হচ্ছে বিজেপিকে সিপিএমকে। বিশ্বনাথ কারক বা তথাগত রায়ের কাছ থেকে শুনতে রাজি কি বিজেপি আমি জানি না, কিন্তু সুকান্ত মজুমদারের কথার এত কথা হলো পরে প্রতিবেদন। উপর থেকে সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। প্যারামিলিটারি যে নোডাল অফিসার এই বিনীত গোয়েল সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে। লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতার মুখে বারবার দুটো শব্দ শোনা যেত, কেন্দ্রীয় এজেন্সি আর কেন্দ্রীয় বাহিনী। নিত্যদিন সিবিআই ইডি নিয়ে হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বিঘ্নে ভোট করানোর আশ্বাস, সেই সঙ্গে তৃণমূলকে শায়েস্তা করার হুঙ্কার। কিন্তু লোকসভা ভোটে শোচনীয় হার এবং উপনির্বাচনে দখলে থাকা 3টি বিধানসভাও হাতছাড়া হয়ে যাওয়ার পর কি কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এভাবে হুঙ্কার ছাড়া উচিত ছিল কিনা তা নিয়ে বিজেপির অন্দরেই একে অপরকে বার্তা দেওয়া শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা। আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে চ্যালেঞ্জ করুন কোনো জিতবেন। প্যারামিলিটারি যে নোডাল অফিসার এই বিনীত গোয়েল সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে। এখানকার সিও তো আমার কাছে ওয়েবকাস্ট এলো, আমি দেখালাম 4 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। না তো, এটা তো দেখছি না। প্রথমে বিধানসভা ভোটে স্বপ্নভঙ্গ, 200 আসনের ডাক দিয়ে 77-এ থেমে যাওয়া, তারপর কলকাতা পুরসভা জেলার শতাধিক পুরসভা ভোটে হার, আর এবার লোকসভা ভোটে বাংলায় 18 থেকে 12-এ নেমে যাওয়া। কোথায় খামতি, কার ব্যর্থতা খুঁজে বের করতে সক্ষম হবে বিজেপি নেতৃত্ব? আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অঞ্জন দত্তর গানে আছে, মেঘ জমেছে আবার আকাশে, ভিড় জমেছে ফুটপাতের ধারে। এখন ওই ফুটপাতের ভিড় সরানো নিয়েই কদিন আগে একেবারে তুলকালাম চলছিল রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর ফুটপাতে জবরদখল সরানোর কাজ শুরু করে প্রশাসন। তারপর আবার এই অভিযান 1 মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তাহলে এই সমস্যার সমাধান হবে কিভাবে? আর সমাধান খুঁজতে গেলে ভোট ব্যাংকের স্বাস্থ্য নয়, ভাবতে হবে শহরের স্বাস্থ্য নিয়ে। এই সামান্য দাবিটুকুর জন্য আবার কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। বিধানসভায় দেখে নেবো। কেস দেবেন না প্লিজ।
Bye.